গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার লাস্ট ভিডিওতেই আপনাদের বলেছিলাম আমি পরের ভিডিওতে হিন্ডন এয়ারপোর্ট মানে গাজিয়াবাদ এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাবো। যদিও এয়ারপোর্টটা খুবই ছোট, কিন্তু ওই যে প্রথমবার কোনো কিছু প্রথমবার হলে সেটা খুবই স্পেশাল হয়। তাই এবার আমরা প্রথমবার এই গাজিয়াবাদ এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু আপনাদেরও ঘুরিয়ে দেখাই। কারণ এই এয়ারপোর্টটা খুব একটা নোন কারোর কাছে নয়, খুব কমই ফ্লাইট এখান থেকে ছাড়ে। আর আমরাও দেখলাম খুব জাস্ট আমাদের আগে একটা চেন্নাইয়ের ফ্লাইট ছিল আর তারপরে ছিল কলকাতার ফ্লাইট। আমরা সেই সকালবেলা আলিগড় থেকে বেরিয়েছি প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ, তাই আমাদের একটু খিদেও পেয়ে গেছে। আমাদের সাথে রুনা ম্যাম এসেছে, রুনা ম্যাম এবার আমাদের জন্য বিরিয়ানি করে এনেছে। সেই বিরিয়ানিটাই এখন বার করা হয়েছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা ভাবলাম এখন বিরিয়ানিটাই খেয়ে নিই। খিদে পেয়েছিল, অনেকটাই খেয়ে নিয়েছি, এখন ভাবছি বেশি হয়ে গেল। তাই ভাবলাম এই সময় ভালো একদম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যদিও বেশি কিছু ঘুরিয়ে দেখার নেই, এই একটাই দোকান এখানে, আর কোনো ক্যাফে কোনো দোকানই দেখতে পাচ্ছি না। জায়গাটাও ছোট, ওই জন্য খুব একটা ভিড়ও হয়নি। ভিড় হয়নি বললে ভুল হবে, কারণ আমরা যখন ঢুকেছি তখন 2টো ফ্লাইটের প্যাসেঞ্জারই আছে। তবে আমরা যাওয়ার পরে দেখলাম চেন্নাইয়ের প্যাসেঞ্জারদেরও ডেকে নিল, তারপরে শুধুমাত্র কলকাতার প্যাসেঞ্জারই ছিল। সেই জন্য সেই জায়গাটা খালি খালি লাগছিল। এই ইনস্টলেশনটা একটা কোণে আছে, দূর থেকে অনেকক্ষণ ধরে দেখছি আর দেখে দারুণ লাগছে, তাই কাছে এসে দেখলাম ব্যাপারটা কিন্তু দারুণ। এই যে মন্দিরের চূড়াটা দেখছেন, এইটা বানানো সিম্পল পিচ বোর্ড দিয়ে, আর বাকিগুলো বেশিরভাগটাই ফোম দিয়ে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আলপিন দিয়ে বানালো, পিন বা স্টেপলার পিন। আর এটা নর্মাল মার্বেল, আর এগুলোও সবকটা ফোমের। হাত দিয়ে টিপে টিপে দেখলাম বেশ নরম। বেশিরভাগটা পুরো ইনস্টলেশনটা যদি দেখা যায়, বেসটা শুধুমাত্র প্লাইউডের, বাকিটা কিন্তু খুবই হালকা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। দেখতে দেখতে সময় কেটে গেল আর আমাদের ডাক এসে গেছে। ব্যাস লাইন দিয়ে দিয়েছি। এখান থেকে বলছিলাম জাস্ট দুটো গেট দিয়ে আমরা বেরিয়েছি, বাট এখান থেকে এয়ার বাসে করে বেশ অনেকটাই যেতে হবে। আমাদের সাথে গোপালও আছে, গোপালও চললো। এখানে আবার একটা কুকুরও বসে আছে, কি সুন্দরভাবে বসেছিল, কুকুরটাকে বেকার তাড়িয়ে দিল। এই যে গোপু সোনা চললো আমাদের সাথে এয়ার বাসে। যত রাস্তাটা এগোচ্ছে পুরো দুপাশের জঙ্গলটা দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো জঙ্গল সাফারিতে এসেছি। আর আমি বারবার বলছি না যে এখান থেকে বিশেষ কোনো একটা ফ্লাইট ছাড়ে না, তবে এখানে একটা জিনিস দেখলাম, দূরে অনেকগুলো গ্রে কালারের, যেরকম ঠিক মিলিটারিদের হয় সেই রকম। আমার মনে হয় এয়ারফোর্সের প্র্যাকটিস ওরা এখানে করে। কিছু কিছু দূরে বাড়িও আছে, সেই বাড়িগুলো ওই মিলিটারি যে ছাপগুলো হয় সেই প্রিন্টের বাড়িগুলো রং করা। তো আমার মনে হয় এখানে ওরা ওই প্র্যাকটিস করে, এয়ারফোর্সের প্র্যাকটিস এখানে হয়। জায়গাটা অনেকটা, হয়তো এরপরে এই জায়গাটা আরও অনেক ডেভেলপ করবে, বাট এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে মানে যেখানটা গেট ছিল সেই গেট থেকে রানওয়েটা অনেকটা দূরে। তো সেই জন্য এয়ারবাসে করে প্রায় আমাদের 5 থেকে 7 মিনিট সময় লাগলো। যদিও বেশ আস্তে আস্তেই যাচ্ছিল, কিন্তু দুপাশটা দেখতে দেখতে বেশ ভালোই পৌঁছে গেলাম। ব্যাস আমরা পৌঁছে গেছি, আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। আর আমাদের জোনটা ছিল সেকেন্ড জোন, তাই আমাদের একটুখানি পরেই ডেকেছে। ফার্স্ট জোনে ছিল রুনা ম্যামের সিট, তো রুনা ম্যাম আগেই বেরিয়ে এসেছে। আমরাও উঠে পড়েছি, গোপালও এসে গেছে। গোপাল চুপচাপ বসে পড়েছে তার সিটে, আর এখন জানলা দিয়ে গোপাল বাইরেটা দেখছে, কারণ আগেই বলেছিলাম এটা গোপালের ফার্স্ট ফ্লাইট। এই রানওয়ের জায়গাটা এত ভয় লাগে যে বলার নয়। একবার টেক অফ করে গেলে তখন আর ভয় লাগে না, কিন্তু প্রথম যে টেক অফ করে যখন ওপরে ওঠে তখন শরীরের ভেতরে কীরকম একটা যেন শিরশিরানি হয়। ঠিক যেরকম আমরা দোলনায়, সেই বড় মেলার যে বড় সব থেকে দোলনাটা হয় সেটাতে উঠলে যেরকম হয়, শরীরের ভেতরটা এরকম কিরকম শিরশিরানি মতো, ঠিক ওরকমই এই ফ্লাইটে উঠলে ওপরে ওঠার সময় হয়। আমার প্রথমটা খুব ভয় লাগে, তারপরে উপরে ওঠার পর মনে হয় যে না ঠিক আছে, স্টেবল।
এই ওপরে উঠে যাওয়ার পরে নিচে বাড়িগুলো দেখতে এত ছোট ছোট লাগে, আর যতক্ষণ অবধি দেখা যায় আমি ততক্ষণ দেখি, কী যে ভালো লাগে। আর ওপর থেকেই ট্রেস করতে খুব ভালো লাগে যে এটা ওই নদী যাচ্ছে, বা এটা ওই নদী দেখা যাচ্ছে, বা এটা ওই রোডটা দেখা যাচ্ছে। এই ব্যাপারটা আরও ভালো লাগে যখন আমরা কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসি। প্রত্যেকবারই আসার আগে যদি সেটা দিনের বেলা হয়, দেখা যায় স্পষ্ট, তখন খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে পুজোর সময়। পুজোর সময় কোনো রাস্তাঘাট এমনিতেই চেনা যায় না, তাই আবার নাকি ফ্লাইট থেকে। তাও অপূর্ব লাগে কলকাতা শহরটা পুজোর সময় যখন ওপর থেকে দেখি, সেটা যেন একটা অপূর্ব দৃশ্য লাগে। একটা লেয়ার পেরিয়ে যখন তার ওপরের লেয়ারটাতে আমরা পৌঁছে যাই, যেখানটাতে শুধুই মেঘ আর মেঘ, সেটা দেখেও আবার অন্যরকম ফিলিংস হয়। সেটা দেখে মনে হয় এই মেঘের আড়ালে যদি ঠাকুররা থাকে। আমার কেন জানি না মনে হয় এখানে লক্ষ্মী ঠাকুরের ঘর আছে, ওখানে নারায়ণ ঠাকুরের ঘর আছে। তো ওপর থেকে এরকম মেঘ দেখলে মনে হয় এরকম ঠাকুরদের বাড়ি নাকি এখানে। আজ আমার সাথে সাথে গোপালও দেখছে অপূর্ব সুন্দর দৃশ্য। দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে। আমরা দুটো ননভেজ মিল নিয়েছিলাম, তাতে একটা করে গ্রিল চিকেন সাবমেরিন ছিল, আর সাথে কফি। খিদে যদিও খুব একটা পাইনি, কিন্তু আমাদের টিকিটের সাথেই মিলটা বুক করা ছিল। এখন খুব একটা খিদে না পেলেও আমাদের পৌঁছতে পৌঁছতে খিদে পেয়ে যাবে। আমাদের ফ্লাইটটা 3:05, আর আমরা গিয়ে পৌঁছবো 5:05। আমাদের 2 ঘন্টার জার্নি, তারপরে বাড়ি যেতে যেতে আরও 1-1.5 ঘন্টা লাগবে, তাই খেয়ে নেওয়াটাই শ্রেয়। এই ওপরের জায়গাটাতে আরও একটা অন্যরকম ফিলিংস হয় আমার। এই ওপরটাতে উঠে এলে এক একটা মেঘ এমন রকমভাবে ঢেউ খেলে থাকি, যেন মনে হয় আমরা সমুদ্র দিয়ে যাচ্ছি, আর সমুদ্র এগুলো ঢেউ উঠেছে, ঢেউ উঠে ফেনা ফেনা মতো হয়ে আছে। গোপালও মনে হয় সেটাই অবাক হয়ে দেখছে। আমরা প্রায় 1 ঘন্টা কেটে গেছে আমাদের ফ্লাইটে, কিন্তু এখন বেশ ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু আবার মনে হচ্ছে যে না, যদি বাইরে কিছু মিস করে যাই। আসলে একবার হয়েছিল, আমি ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়ি। তো সেবারে কি হয়েছিল, তখন হঠাৎ করে কোনো কারণে আমরা এমন একটা জায়গা দিয়ে পাস করছিলাম, সেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্ট কিছু একটা দেখা যাচ্ছিল, আর সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর সেটা তখন ফ্লাইটের যিনি পাইলট ছিলেন সেটা অ্যানাউন্স করেছিলেন। আর তখন আমি ঘুমোচ্ছিলাম বলে আমি সেটা মিস করে গেছি। তারপর থেকে আমি ফ্লাইটে খুব একটা ঘুমোতেই চাই না। আর সৌম্যটাও এত বদমাশ, আমাকে একটুখানি ডেকেও দেয়নি। আমি ঘুমোচ্ছি বলে ঘুমোতেই থেকে গেছি। তারপরে যখন অ্যানাউন্স করছে, তখন তো অ্যাটলিস্ট একবার আমাকে ডেকে দেবে, ও ডাকেইনি। হ্যাঁ, এবার মনে পড়েছে। ওটা আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম। বাট কোনো টার্বুলেন্স ছিল বা কিছু একটা কারণে সেটা এমন একটা ওয়ে দিয়ে যাচ্ছিল, যেখান থেকে পুরো সোজাসুজি একদম ডান দিকে, ডান দিকে সেবারে সিট ছিল আমাদের। আর পুরো উইন্ডো থেকে সুন্দর সানসেটের সময় পুরো একটা তির্যকভাবে সূর্যের রশ্মিটা আর কি পুরো পাহাড়ের মধ্যে পড়ছিল, আর পুরো গোল্ডেন একটা এভারেস্ট দেখা যাচ্ছিল। সেটা আমি খুব মিস করেছি। যদিও আমি ডেসক্রিপশনটা দিচ্ছি সৌম্যর কথা শুনে, আমি তো নিজে দেখিনি, মিস করে গেছি। তাই সৌম্যর কথা শুনে এত সুন্দর একটা দৃশ্য আমি মিস করে গেছি। তারপর থেকে কারুর আর ফ্লাইটে উঠে ঘুমোতে ইচ্ছে করে বলুন? আপনাদের সাথে গল্প করতে করতে দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। একদম পারফেক্ট টাইমে পৌঁছচ্ছে। এখন বাজে 5টা, আর নিচে নেমে একদম পৌঁছতে একদম 5:05ই হবে। 5:05এই আমরা ল্যান্ড করব। এখন সানসেটের সময়, সূর্য প্রায় সানসেটের জন্য তৈরি, আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম গঙ্গা নদী। আর যতদূর সম্ভব এটা আমরা পেরোচ্ছি মধ্যমগ্রাম এলাকা দিয়ে। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি। এখন আমাদের 27 দিন কলকাতায় ঠিকানা। আলিগড়ে থাকাকালীন আমাদের খুব একটা বেরোনো হয় না। বাড়ি স্কুল, স্কুল বাড়ি। এখানে এলে আমরা মন খুলে একটু ঘুরতে বেরোই। আর সারাক্ষণ বাড়ির লোকের সাথে থাকি, তাই মন আলাদাই খুশি থাকে। এখন তো আলিগড়ে খুব গরম, প্রায় 50-এর কাছাকাছি, মাঝে মধ্যে 50ও পেরিয়ে যায়। দেখি এখানে কীরকম ওয়েদার। সামার ভ্যাকেশনের ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব, যেরকম আগের ভিডিওগুলোও শেয়ার করেছি।
এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশিকাথার পরের একটা ভিডিওতে।